ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতের মমতা ব্যানার্জি। কারা পেছন থেকে কলকাঠি নেড়েছে হাদি হত্যার ব্যাপারে সেই বিষয়ে গোপন তথ্য দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই সাথে বাংলাদেশের শিশির মনির ভাই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শহীদ ওসমান হাদির ব্যাপারে। পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, তাই অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। দর্শক, আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে একটি লাইক দিয়ে মূল আলোচনাগুলো দেখে আসবো। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক কর্মসূচিতে হাদি হত্যার প্রসঙ্গ টেনে মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার অধিকারও নেই বলার, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে, এইটা তাদের কৃতিত্ব। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেইলিয়ারের পরিচয় দিচ্ছি। রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। এটা দেখেছিলাম আমরা সাগররুনি হত্যায়, দেখবেন কিন্তু এই মামলায় আমিও একজন আইনজীবী। সাগররুনি হত্যায় প্রথম যখন মামলাটা আমার কাছে আসলো, তখন আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে কোথাও এক জায়গায় গিয়ে ঠেকে যায়, প্রশ্ন করে না, আর ইনভেস্টিগেট করে না। তো এটা যখন 5ই আগস্টের পরে আসলো, তখন একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই টাস্ক ফোর্সের সঙ্গে আমি 2বার 3বার 4বার মিটিং করেছি। ওনারাও কিছু বলতে চান, আবার কিছু বলতে চান না। কোথাও গিয়ে এক জায়গায় মনে হয় ঠেকে যায়, তখন আর ডিসক্লোজ করে না। একই জিনিস হাদি হত্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, দিনের দুপুরে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম, এটা তদন্ত রিপোর্ট হবে না কেন? হু ইজ অবস্ট্রাক্টিং টু সাবমিট দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট? দ্যাট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে দ্যাট ইজ বি দ্য আলটিমেট ফেইলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম অফ বাংলাদেশ। আপনি করবে কি? এটা স্টেট স্পন্সর ইনভেস্টিগেশন এজেন্সি করবে। যদি পিবিআই না পারে, সিআইডি করবে। সিআইডি যদি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, তাহলে টাস্ক ফোর্স গঠন করবে। এবং ডেফিনেটলি দিন যত যাবে এভিডেন্সেস ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এরপরে কি হবে? 12 বছর সাগররুনির মতো, 13 বছর, 14 বছর। আর এখানে তরতাজা এভিডেন্স এখন জোগাড় করা যাচ্ছে না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছে ভারতে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, আনা যাচ্ছে না কেন? হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আমার মনে হয়, আমি তখনও বলেছিলাম, এটা দিস ইজ এ মিস্টেরিয়াস ইভেন্ট। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেইলিয়ারের পরিচয় দিচ্ছি। আমি আহ্বান জানাবো মিনিস্ট্রি অফ হোম এবং অনারেবল প্রাইম মিনিস্টার, ইফ ইট ইজ পসিবল ফর হিম, ইমিডিয়েটলি ইন্টারভিউ করেন। সময় যত যাবে, যদি গুড উইশেস থাকে, আমি কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করছি এখানে, গুড উইশেস আদৌ আছে কি নাই?
যদি গুড উইশেস থাকে, গুড ইন্টেনশন থাকে, কোনো ম্যালাফাইডি মোটিভ না থাকে, বোনাফাইডি মোটিভ থাকে, দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পাবলিশ দ্য এভিডেন্সেস। আপনি একই সাথে একজন আইনজীবী এবং একই সাথে একজন রাজনীতিবিদ, আপনারা একটু ঝেড়ে কাশলে তো মানুষের জন্য একটু সহজ হয় বুঝতে ব্যাপারটা, যে এই জিনিসটা সাগর রুনির মতো বলে দিলেন যে এই জিনিসটাও চাইলে সরকার আরো দ্রুত করতে পারতো, তাই তো? course. সেই জায়গায় সরকারের অনিচ্ছা কেন? আমি অভিযোগ পেয়েছি, বিভিন্ন জন অভিযোগ করেছেন, যে সরকারের স্টেট মেকানিজমের অ্যাপারেটাসকে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে সেই পার্টটুকুকে এখানে ডিসক্লোজ করা দরকার। একই সাথে যে লোক ভারতে অ্যারেস্ট হয়েছে, যাকে কোর্টে নেওয়া হয়েছে, যেহেতু ভারতের আদালতে আছে, সে ওখানকার ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে নিয়েছে, তার একটা কনফেশনাল স্টেটমেন্ট প্রাইমারিলি রেকর্ড করা হয়েছে। সেই জিনিসগুলো সেই লোকটা স্পিল ওভার করেছে কোথায়? ভারতে, ওখানে আছে সে। তো তাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে বাংলাদেশে আনা দরকার। স্লো হচ্ছে কেন এই প্রসেস? কোথায় এখানে প্রবলেমটা কোথায়? এই জায়গায় আমার ইন্ডিকেশনটা হলো মেকানিজমের ভিতরে, ইনভেস্টিগেটিভ মেকানিজমের ভিতরে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি এগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত থাকে, তখন প্রসেস অটোমেটিক্যালি স্লো। কারা ওসমান হাদির হত্যার পেছনে কলকাঠি নেড়েছে এবং কে এই পেছনে রয়েছে সেটা অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে এমনই তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।